ট্রেন ২ ঘন্টা লেট। পৌঁছার কথা ৪টায়, পৌঁছলো ৬টায়। নবনীর খুব বিরক্তি লাগছিল। তার ফার্স্ট ক্লাসের টিকিট। কামরায় আর যারা আছে তাদের মনে হচ্ছে কারোরই টিকিট নেই। একজন আবার উঠছে ছাগল নিয়ে। ট্রেনের বাথরুমের দরজা বন্ধ হয় না। মাঝে মাঝে এমন শব্দ হয় মনে হয় দরজা ভেঙে পড়ে যাচ্ছে। যতই সময় যাচ্ছে ততই তার মেজাজ খারাপ হচ্ছে। মেজাজ খারাপের চূড়ান্ত পর্যায়ে ট্রেন থামলো। নবনী ট্রেনের জানালা দিয়ে মাথা বের করে হঠাৎ করেই মুগ্ধ হয়ে গেল। কি সুন্দর দিন! পিচকারি ভর্তি হলুদ রং কেউ যেন বাতাসে ছিটিয়ে দিচ্ছে। আকাশের মেঘ সূর্যের আলোকে কিছু একটা করেছে। দিনের শেষে আলো যেখানেই পড়ছে সোনা রং হয়ে যাচ্ছে। রঙের গন্ধ পর্যন্ত পাওয়া যাচ্ছে। নবনীর মন খারাপ হলো এই ভেবে যে তার সঙ্গে কেউ নেই। কেউ থাকলে কিশোরী কিশোরীদের মতো চেঁচিয়ে বলতে পারত, দেখো দেখো, কি সুন্দর! সুন্দর কিছু দেখলেই অন্যকে দেখাতে ইচ্ছে করে। আরে আরে, আফানা! নবনী তাকালো। প্ল্যাটফর্ম থেকে দৌড়ে তার দিকে কে যেন আসছে। গোলগাল মুখ, মাথা পরিষ্কার করে কামানো, মনে হচ্ছে আজই কামিয়েছে। চকচক করছে। পরনে লুঙ্গি, পায়ে রাবারের জুতো, গায়ে ইস্ত্রি করা টি শার্টে লেখা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া। লোকটি দাঁত বের করে এমন ভাবে হাসছে যেন নবনী তার দীর্ঘদিনের পরিচিত, অথচ নবনী আজই মানুষটাকে প্রথম দেখছে। আফা, আমার চিনেছেন? আমি মতি। আপনি যান কই? এখানেই নামবো। নামলে নামেন, জানলা দিয়া বেদিশার মতো চাইয়া আছেন। আমি ভাবি ঘটনা কি? আমরা আফা যাই কই? ট্রেন ছেড়া দিব আফা? আমি কিন্তু তোমাকে চিনতে পারছি না। মতি আনন্দিত গলায় বলল, মাথা কামাইছি বললা চিনতে পারতেছেন না? মাথায় উকুন হয়েছিল। মাথা কামাইয়া সোডার পানি দিয়া ধুইয়া উকুনের বংশ শেষ করছি। আপনি মনে হয় এখনো চিনেন নাই। ইয়াদ করে দেখেন, প্রথমবার যখন আসছেন ডাক্তার সাহেবের কাছে, আপনারে কে নিয়ে গেছিল? ও আচ্ছা, মনে পড়েছে। তখন তোমার গাল ভর্তি দাড়ি ছিল। এই তো চিনেছেন। দাড়িতে উকুন হয়েছিল। উকুন আমারে ভালো পায়। নামেন আফা, নামেন। জিনিসপত্র কি আছে দেখায় দেন। মতি লাফ দিয়ে ট্রেনে উঠে পড়ল। তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, আজ ট্রেন ফাঁকা। মতি তার অভিজ্ঞতায় দেখেছে ট্রেন যখন ফাঁকা থাকে যাত্রীরা ধীরে সুস্থে নামে, তখনই জিনিসপত্র ফেলে যায়। প্রচন্ড ভিড়ে এ ধরনের ঘটনা ঘটে না। আফা, আপনি যে আসবেন ডাক্তার সাহেব জানে? আসবো যে জানে, কবে আসবো জানে না। মতি চিন্তিত মুখে বলল, ঘরে বাজার আছে কিনা কে জানে। গিয়া হয়তো দেখবেন 2টা আলু একটা পেঁয়াজ ছাড়া কিচ্ছু নাই। মহা চিন্তার বিষয় হইল। নবনী বলল, মতি, তোমাকে চিন্তা করতে হবে না। তুমি দেখে শুনে মালগুলো নামাও। ওই প্যাকেটে বই আছে, প্রচন্ড ভারী, সাবধানে নামাও। আফা, আপনি নিশ্চিন্ত মনে নিজ জায়গায় বসেন। আমার দেখা পাইছেন আর চিন্তা নাই। নবনী ট্রেন থেকে নামলো। পিচকিরি দিয়ে হলুদ রঙের ছোড়ার ব্যাপারটা এখনো ঘটছে। রং আরো গাঢ় হচ্ছে। তার কাছেই এরকম লাগছে, না অন্য সবার কাছেই লাগছে সে বুঝতে পারছে না। ট্রেন থেকে যারা নামছে তাদের কাউকেই মুগ্ধ চোখে এদিক ওদিক তাকাতে দেখা যাচ্ছে না। রবীন্দ্রনাথ যদি ট্রেনে তার সঙ্গে আসতেন তাহলে কি করতেন? চোখ বড় বড় করে তাকিয়ে থাকতেন? হাত বাড়িয়ে হলুদ আলো ছোঁয়ার চেষ্টা করতেন? প্ল্যাটফর্মে নেমে সুটকেসের উপরে বসে কাগজে কলমে নিয়ে গান কিংবা কবিতা লিখতে বসতেন? আলো ভাঙার এই আলো! রবীন্দ্রনাথ নিশ্চয়ই কি সুন্দর কি সুন্দর বলে উচ্ছ্বাস প্রকাশ করতেন না। এত বড় মানুষদের উচ্ছ্বাস মানায় না। তীব্র উচ্ছ্বাস কিশোরীদের এলাকা। কিশোরীদের এলাকায় কিশোরীদেরই মানায়, অন্য কাউকে মানায় না। হাতের তালুতে তেঁতুলের আচার নিয়ে যখন কোনো কিশোরী চেটে চেটে খাবে তাকে মানাবে, রবীন্দ্রনাথ ঠাকুরকে মানাবে না। আহা দেখেন জিনিস সব নামছে কিনা। নেমেছে। থ্যাংক ইউ। এখন একটা ভ্যান গাড়ি দেখো। চলো রওনা দিই। এর আগের বার তুমি তো আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিলে। অবশ্যই আমি। এইবার আপনার পরনে ছিল কচুয়া রঙের শাড়ি, লাল সুতার হিজিবিজি পায়ে। ঠিকই বলেছ। মতি শোনো, আমরা দেরি করছি কেন? 5-10 মিনিট বসতে হইব আপা।
বসতে হবে কেন? সন্ধ্যা মিলাইতেছে তো, এই সময় যাত্রা নাস্তি। সন্ধ্যা মিলাও। ফ্লাস্কটা দেন, গরম পানি আইনা দিই, চা বানায় খান। আপনার সঙ্গে চায়ের সরঞ্জাম আছে না আপা? গতবার ছিল, এবারও আছে। গরম পানি আইনা দিতাছি, চা খান। এই ফাঁকে আমি ভ্যান গাড়ি ঠিক করি। 10 মিনিটের মামলা। আফা, মাথার কাপড় দেন, আজান হইতেছে। নবনী মাথায় শাড়ির আঁচল তুলে দিল। মতি লোকটাকে তার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। প্রথমবার যখন দেখা হয়েছে তখন এত ইন্টারেস্টিং মনে হয়নি। মনে হলে লোকটার কথা মনে থাকতো। কোনো মানুষই সবসময় ইন্টারেস্টিং থাকে না, মাঝে মাঝে ইন্টারেস্টিং হয়। আজ এই মুহূর্তে মানুষটাকে ইন্টারেস্টিং মনে হচ্ছে। সন্ধ্যা মিলাবার পর হয়তো আর মনে হবে না। মতি প্রবল উত্তেজনা বোধ করছে। উত্তেজনার কারণ স্পষ্ট না। সে অতি দ্রুত গরম পানি জোগাড় করলো। নবনীর সামনে গরম পানি ভর্তি ফ্লাস্ক নামিয়ে ঝড়ের বেগে চলে গেল। খবর পেয়েছে বাজারে গরু জবেও হয়েছে, ভাগা হিসেবে বিক্রি হচ্ছে। 100 টাকা ভাগা। 1 ভাগা ডাক্তার সাহেবের জন্য কিনে নেওয়া যায়। এই অঞ্চলে গরুর মাংস সচরাচর পাওয়া যায় না। গরু জবেও হয় শুধু হাটবার। আজ হাটবার না, ভাগ্যক্রমে পাওয়া গেল। ডাক্তার সাহেবের স্ত্রী এতদিন পর এসেছেন। আলু ভর্তা দিয়ে তিনি যদি রাতে ভাত খান, তাতে ডাক্তার সাহেবের ইজ্জত রক্ষা হবে না। ডাক্তার সাহেবের ইজ্জত রক্ষার চিন্তায় মতিকে খুব অস্থির মনে হলো। নবনী যত্ন করে চা বানাচ্ছে। হ্যান্ডব্যাগ থেকে সুগার কিউব, টি ব্যাগ বের হলো। ফ্লাস্কের লাল মুখটা হলো চায়ের কাপ। দূর থেকে কয়েকজন আগ্রহ নিয়ে তার চা বানানো দেখছে। তাদের জন্য নিশ্চয়ই মজার দৃশ্য। একটা মেয়ে সুটকেসে বসে বেশ আয়েশ করে চা বানাচ্ছে, এই দৃশ্য নিশ্চয়ই সচরাচর দেখা যায় না। নবনী চায়ের কাপে চুমুক দিল। খেতে ভালো লাগছে। আরেকজন কেউ পাশে থাকলে হয়তোবা আরো ভালো লাগতো। রবীন্দ্রনাথ ঠাকুর পাশে থাকলে অসাধারণ একটা ব্যাপার হতো। নবনী তাকে কি ডাকতো? গুরুদেব? না, গুরুদেব মানে অনেক দূরের কেউ। পাশে বসে যিনি চা খাবেন তিনি দূরের কেউ না। নবনী মনে মনে কথা বলা শুরু করলো। সময় কাটানোর এটা একটা ভালো বুদ্ধি। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কথোপকথন। কবি, চা খেতে কেমন হয়েছে? ভালো। আলো ভাঙার আলো, এটা কবিতা না গান? কবিতা। তবে বাণীতে সুরের আশ্রয় হলেই তো গান। সেই অর্থে গানও বলতে পারো। শুধু প্রথম লাইন লিখলেন, শেষ তো করলেন না। প্রথম লাইনটা হলো বীজ। বীজ বপন করা হয়েছে, বৃক্ষ আসবে। লাইনটার মানে বুঝতে পারলাম না। আলো ভাঙার আলো, এর মানে কি? তোমার মনে যে অর্থ আসে সেটাই মানে। আরো সহজ করে বুঝিয়ে দিই। যখন আমি কোনো গান বা কবিতা লিখি তখন সেটা থাকে আমার, শুধুই আমার। যখন তুমি সেটা পড়ো বা গুনগুন করে গানটা গাও তখন সেটা সম্পূর্ণই তোমার। সন্তান জন্ম দেই আমি, কিন্তু দত্তক দিয়ে দেয়া হয় তোমাদের। কবি, আপনাকে কি আরেক কাপ চা বানিয়ে দেব? না, প্রথম চায়ের স্মৃতিটি মাথায় রাখতে চাই। দ্বিতীয় কাপ হয়তো প্রথমবারের মতো ভালো হবে না। সুন্দর স্মৃতি থাকা ভালো না? তুমি যাচ্ছ কোথায়? আমার স্বামী গ্রামে ডাক্তারি করেন। আপনি চলুন না আমার সঙ্গে, কয়েকটা দিন থাকবেন। আপনি গ্রামের পোস্টমাস্টার নিয়ে একটা গল্প লিখেছেন। আমার স্বামীকে নিয়েও একটা গল্প লিখতে পারবেন। গল্পটার নাম দেবেন গ্রাম চিকিৎসক। তোমার নিমন্ত্রণ মনে থাকলো। কোনো এক সময় উপস্থিত হব। আপনাকে স্টেশনে একা ফেলে চলে যেতে খুব খারাপ লাগবে। আমার কোনো সমস্যা হবে না। হাঁটতে হাঁটতে দিনের আলো কিভাবে নিভে যায়, কি করে নির্জন স্টেশনে আধার নামে, তাই দেখব। এই দৃশ্য এক জীবনে কতবার দেখলাম, তারপরেও প্রতিবারই নতুন মনে হয়। যদিও সন্ধ্যা নামছে মন্দ মন ধরে। ইট বিছানো রাস্তা, মাঝে মাঝে ইট উঠে গেছে, রাস্তা গেছে ডেবে। ভ্যান গাড়িতে খুব ঝাঁকুনি হচ্ছে। ঝাঁকুনির চেয়েও বড় সমস্যা, ধুলা উঠছে।
নবনীর ডাস্ট অ্যালার্জি আছে, অ্যালার্জির অ্যাটাক হলে হাঁচি উঠতে থাকবে। নবনী শাড়ির আঁচলে নাক মুখ ঢেকে রেখেছে। ইট বিছানো রাস্তায় এত ধুলা ওড়ার কথা না। কেন উঠছে কে বলবে? রাস্তার দুপাশে শিমুল গাছের সারি, এক একটা গাছ কাঁটাওয়ালা দৈত্যের মতো। রাস্তা পাহারা দিতে দৈত্যের সারি নেমেছে। মতি ভ্যান গাড়ির পেছনে পা ঝুলিয়ে বসেছে, তার হাতে কচু পাতায় মোড়া গরুর গোস্ত। জিনিসটা সে আড়াল করে রাখছে। অতিথিকে রাতে যে খাবার খাওয়ানো হবে সেই খাবার সঙ্গে করে নিয়ে যাওয়া হচ্ছে, এটা অতিথির জন্য অপমান সূচক। অতিথি যেন দেখতে না পায়। মতি মাথা ঘুরিয়ে বলল, আফারে, একটু সাবধান কইরা দিই। রাইতে ঘর থাইকা বাইরে হইবেন না। মনে করবেন কারফিউ জারি হইছে। যদি বাইরে হইতেই হয় হারিকেন হাতে বাইরে হইবেন, টর্চ না, হারিকেন। নবনী বলল, কেন? রাতে বের হলে সমস্যা কি? সমস্যা আছে, ইমাম সাহেব বড় ত্যাক্ত করতেছে। মানে কি? পরিষ্কার করে বলো। পরিষ্কার করে না বললে বুঝতে পারছি না। ডাক্তার সাহেব চিঠিতে কিছু লেখে নাই? না। মতি আগ্রহ নিয়ে গল্প শুরু করলো, গলা নামিয়ে গোপন খবর ফাঁস করার ভঙ্গিতে বলল, এটা একটা মারাত্মক ইতিহাস। আমরার বিরাটনগরের ইমাম সাহেব তেঁতুল গাছে ফাঁস দিয়া মারা গেছিল। নবনী বিস্মিত হয়ে বলল, কোন ইমাম সাহেব? খুব সুন্দর চেহারা, মাথায় পাগড়ি পরেন? জি, উনি। উনাকে তো চিনি, আমার জন্য পাকা তেঁতুল নিয়ে এসেছিলেন। উনি ফাঁস নিয়ে মারা গেছেন কেন? সেইটা অন্য ইতিহাস, আরেকদিন শুনবেন। বর্তমান ইতিহাসটা শুনেন। ফাঁসের মরার জানাজা হয় না, এইটা তো আপনি জানেন, জানেন না? না, জানি না। অপঘাতে মৃত্যুর জানাজা হওয়ার নিয়ম নাই। কবর খুঁড়া বিসমিল্লাহ বইলা লাশ নামাইয়া দিতে হবে, এইটাই নিয়ম। ইমাম সাহেবে তাই করা হইল। প্রথমে অবশ্যই চেষ্টা করা হয়েছে দেশের বাড়িতে লাশ পাঠাইতে। দেশের বাড়িতে ইমাম সাহেবের মেয়ে আছে, পরিবার আছে, তার আর যা ইচ্ছা করব। দেশের বাড়ির ঠিকানা কেউ জানে না। এদিকে ফাঁসির মরা সুরত হাল করা লাগে, সব মিলাইয়া বেড়াছাড়া। লাশ গেল পচ্চা, নারী উল্টাইয়া যাওয়ার মতো বাস ছুটল। তখন সিদ্ধান্ত হইল জানাজা ছাড়াই তেঁতুল গাছের নিচে কবর হইল। তারপর কবর হইল, শুরু হইল ইতিহাস। বিরাটনগরের কোনো মানুষ এখন আর রাইতে একলা বাইর হইতে পারে না। কেউ যদি একলা বাইর হয়, পিছন থেকে ইমাম সাহেব তারে চিকন গলায় ডাক দেয়। নবনী অবাক হয়ে বলল, যে মরে গেছে সে পেছন থেকে ডাক দিবে কিভাবে? এইটাই তো ইতিহাস। ইমাম সাহেব পিছন থেকে ডাক দিয়া বলে, জনাব, আমার জানাজাটা পড়েন। জানাজা ছাড়া কবরে শুয়ে আছি, বড় কষ্ট। কি বলো এইসব? সত্য কথা বলতেছি আফা। যদি মিথ্যা বলি তাইলে যেন আমার মাথার ঠাকা পড়ে, আমার যেন কলেরা হয়, গুমুতের মধ্যে যেন মইরা পইরা থাকি। আমার এক রাইতে নিয়ে পুষ্করিতে ফেলছে। ভ্যান গাড়ির চালক পেছন ফিরে বলল, ঘটনা সত্য। বিরাটনগরের কোনো মানুষ সন্ধ্যার পরে ঘর থেকে বাইর হয় না। পিসাব পায়খানাও ঘরের মধ্যে করে। মতি বলল, হাতে আগুন থাকলে ভয়ের কিছু নাই, আগুন না থাকলে সমস্যা। এরা আগুন ভয় পায়। আগুন হইল ভূতের সাক্ষাৎ জম। নবনী বলল, একটা মানুষ ভূত হয়ে সবাইকে ভয় দেখাচ্ছে? মতি বলল, ভয় না আফা, হ্যাঁ চাই তার জানা যাও, এর বেশি কিছু না। তবে আজিজ মিয়ারে এক রাইতে দৌড়ান দিছে। আজিজ মিয়া দৌড়াইতে দৌড়াইতে পুষ্করের মধ্যে লাফ দিয়া পড়ছে। চিৎকার শুরু করছে মাছ পুকুর থেকে। লোকজন হারিকান্দা বল্লম নিয়া তারে উদ্ধার করছে। এখন আজিজ মিয়া আর গ্রামে থাকে না, বাজারে থাকে। বাজারে তার দুইটা দোকান আছে, তার থাকার অসুবিধা নাই। তার মতো অবস্থা তো অন্য সবের না। বাড়িঘর ছাইরা যাইব কই? আনিস ঘরে ছিল না, কলে গিয়েছে। বাড়িতে আছে সুজাত মিয়া। সে বলতে পারল না ডাক্তার সাহেব কলে কোথায় গিয়েছেন, কখন ফিরবেন। মতি বলল, আফা, কোনো দুশ্চিন্তা নাই। ডাক্তার সাহেব না ফেরা পর্যন্ত আমি আছি। ডাক্তার সাহেবের হাতে আপনার সুপর্দ কইরা দিয়া তারপরে বিদায়। নবনী বলল, তোমার থাকার দরকার নেই, তুমি তোমার কাজে যাও, আমার অসুবিধা হবে না।
আমি পাহারা দেই, বাংলা ঘরের বারান্দাত বসে থাকি। ভয়টায় যদি পান সময় খারাপ, এখন আবার চলতেছে কৃষ্ণপক্ষ। কৃষ্ণপক্ষ হোক বা শুক্লপক্ষ হোক, তোমাকে পাহারা দিতে হবে না। আমার ভয় কম। তেলাপোকা আর টিকটিকি এই দুটা জিনিস ছাড়া কোনো কিছুকেই আমি ভয় পাই না। মতির মন খারাপ হয়ে গেল। ভ্যান গাড়ি চলে গেছে। এখন নান্দাইল রোডে যেতে হলে হেঁটে হেঁটে যেতে হবে। তাছাড়া সেখানে গিয়েই বা করবে কি? বাতাসির কাছে যাওয়া যাবে না। বাতাসি জেনে গেছে মতি বিরাটনগর হাই স্কুলের শিক্ষক না। এতে সে খুবই রেগেছে। আগে সে মতিকে আপনি আপনি করে বলতো, ঘটনা জানার পর থেকে সে তুই তুকারি করছে। এটিও অত্যন্ত অপমানসূচক ব্যাপার। বাতাসি চোখ কপালে তুলে সাপের মতো হিস হিস শব্দ করতে করতে বলেছে, তুই না কুলি, স্টেশনে কুলির কাম করস, আমারে বলছস তুই মাস্টর। মতি উদাস গলায় বলেছে, তুই তো করে বন করো। হারামজাদা মিসকুর, তুই ভাবছস কি? মতি অতি বিরক্ত হয়ে বলেছে, আমি যেমন কুলি তুইও তেমন বাজারের নটি বেটি, কাটাকাটি। তুই বাইর হ কইলাম। মতি বের হয়ে চলে এসেছে। এরপর আর বাতাসির ঘরে যাবার প্রশ্ন ওঠে না। মতি যা পারে তা হলো নিজের বাড়িতে গিয়ে শুয়ে থাকতে পারে। সেখানেও সমস্যা আছে। তার বাড়ি মসজিদের ইমাম সাহেবের বাড়ির কাছাকাছি। নিশিরাতে ইমাম সাহেব এসে যদি বলেন, মতি রে, আমার জানাজার ব্যবস্থা করো, তখন কি হবে? মতি মন খারাপ করে রাস্তায় নামলো। নবনী সুজাত মিয়াকে গরম পানি করতে বলল। বাড়িতে শরীর কিচকিচ করছে। গরম পানিতে ভালো গোসল দিতে হবে। আগের বাড়ি গোসলখানা বলে আলাদা কিছু ছিল না। এখন গোসলখানা বানানো হয়েছে, চৌবাচ্চা ভর্তি পানি। চৌবাচ্চা ব্যাপারটা ঢাকা শহর থেকে উঠেই গেছে। নবনী অনেকদিন পর চৌবাচ্চা দেখল। চৌবাচ্চা দেখলেই চৌবাচ্চার অঙ্কের কথা মনে পড়ে। একটা নল দিয়ে পানি আসছে, অন্য একটা নল দিয়ে পানি চলে যাচ্ছে। কত সময় চৌবাচ্চাটি শূন্য হয়ে যাবে? সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলায়। অঙ্কের ধরনও বদলাবে। একটা সময় অঙ্ক বইতে চৌবাচ্চার অঙ্ক বলে কিছু থাকবে না। নতুন ধরনের অঙ্ক থাকবে। মোবাইল ফোন নিয়ে অঙ্ক। যদি একটি মোবাইল টেলিফোনে ইনকামিং চার্জ প্রতি মিনিটে 2 টাকা হয় তবে ডট ডট ডট। নবনীর ভালো লাগছে। ভ্যান গাড়িতে ঝাঁকুনিতে শরীরের কলকব্জা নড়ে গিয়েছিল। এখন মনে হচ্ছে জায়গা মতো বসছে। চৌবাচ্চার পানি হিমশীতল। শরীর জুড়িয়ে যাচ্ছে। বাড়িঘর সুন্দর করে গোছানো, এটা দেখতেও ভালো লাগছে। খাটের চাদর টান টান করে বিছানো। খাটের পাশের টেবিলে টেবিল ল্যাম্প। আগের বার টেবিল ল্যাম্প ছিল না, নতুন কেনা হয়েছে। আনিস চিঠিতে লিখেছিল, ঘরে ইলেকট্রিক তার ছিঁড়ে গেছে বলে ঘরে ফ্যান ঘুরছে না, বাতি জ্বলছে না। নবনী দেখলো ইলেকট্রিসিটি আছে, মাথার উপর দুর্বলভাবে ফ্যান ঘুরছে। রাত অনেক হয়েছে। ঘরের বারান্দায় নবনী বসে আছে। বারান্দায় আলো নেই। খোলা জানালা থেকে কিছু আলো এসে পড়েছে তার পায়ে। নবনীর কোলে একটা মোটা বাঁধানো বই। বই পড়ার মতো আলো নেই। নিজেকে ব্যস্ত রাখার জন্য বই হাতে রাখা। মাঝে মাঝে পাতা উল্টানো। চারদিক অসম্ভব নীরব। রাত 8টার দিকে ঝিঝি ডাকছিল। এরাও চুপ করে গেছে। শহরের কোলাহল থেকে হঠাৎ এ ধরনের শব্দহীনতা মনের উপর ছাপ ফেলে। নবনীর কিছু ভালো লাগছে না। কিছুক্ষণ আগেও খিদে পাচ্ছিল, এখন সে খিদেও নেই। মতি নামের মানুষটাকে বিদায় করে দেয়া ঠিক হয়নি। সে থাকলে তার সঙ্গে গল্প করা যেত। আনিস ফিরলেও খুব যে গল্প করা যাবে তা না। আনিস চুপচাপ ধরনের মানুষ। কথা বললে মন দিয়ে কথা শুনবে। নিজ থেকে আগ বাড়িয়ে কখনোই কিছু বলবে না। সে যে কৌতূহল শূন্য মানুষ তাও না। তার কৌতূহল আছে, কিন্তু কৌতূহলের কোনো প্রকাশ নেই। এর কোনো মানে হয়? মানুষের ভেতর যা থাকবে তা প্রকাশও থাকা উচিত। আবেগ থাকবে অথচ আবেগের প্রকাশ থাকবে না, এটা কেমন ব্যাপার? সুজাত মিয়া কয়েকবার এসে নবনীকে দেখে গেছে। তাকে বলা হয়েছে সে যেন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। সে হ্যাঁ সূচক মাথা নেড়েছে, কিন্তু খেতে বসেনি। ঘুর ঘুর করছে। যে যেমন সে তার আশেপাশের মানুষগুলোও সেরকম জোগাড় করে। সুজাত মিয়ার মুখে কোনো কথা নেই। প্রশ্ন জিজ্ঞেস করলে সে চেষ্টা করে হ্যাঁ না বলে জবাব দিয়ে যেতে। মনে হচ্ছে তাকে কথা না বলার ট্রেনিং দেয়া হয়েছে। রাস্তায় কাকে যেন দেখা যাচ্ছে। টর্চের আলো ফেলে এগুচ্ছে। মানুষটার গায়ে চাদর, চাদরের মাথাও ঢাকা। আনিস ফিরছে কি? তার সাইকেল চুরি হয়ে গেছে।
হেঁটে হেঁটেই ফেরার কথা। এই গরমে সে মাথায় চাদর দিয়ে আছে কেন? শরীর খারাপ করেছে কি? ডাক্তারদের শরীর খারাপ শুনতে খুব হাস্যকর লাগে, কিন্তু ডাক্তারদের শরীর খারাপ হয় ভালো মতোই হয়। বাবুই বুঝতে পারছে না সে বারান্দায় বসে থাকবে নাকি আনিসকে চমকে দেবার জন্য কিছু করবে। বারান্দা থেকে নেমে উঠোনের কাঁঠাল গাছের আড়ালে চলে যাওয়া যায়, তারপর হঠাৎ আনিসের সামনে ঝাঁপ দিয়ে পড়ে বিকট চিৎকার দেয়া। একঘেয়েমির জীবনকে ইন্টারেস্টিং করার জন্য মাঝে মাঝে লবণ এবং গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিতে হয়। বেঁচে থাকা ব্যাপারটার মধ্যেই একঘেয়েমি আছে। যে মানুষটা 70 বছর বাঁচে তাকে এই দীর্ঘ 70 বছর ধরেই যথা নিয়মে রাতে ঘুমোতে যেতে হয়। 70 বছর প্রতিদিন 3 বেলা খেতে হয়, ক্লান্তিকর একটা ব্যাপার। নিম্ন শ্রেণীর কীটপতঙ্গের বেঁচে থাকার মধ্যে কিছু বৈচিত্র্য আছে। সামান্য পিঁপড়া এক সময় পাখা পেয়ে আকাশে ওড়ে। কুৎসিত দর্শন শুঁয়োপোকা একদিন সুন্দর প্রজাপতি হয়। মানুষের মধ্যে এরকম কিছু নেই, মানুষ বদলায় না। টর্চ হাতে লোকটা অনেক কাছে এসে গেছে। সে আনিস না, মতি। কোত্থেকে চাদর জোগাড় করে হন হন করে যাচ্ছে। নবনী কোলের উপর রাখা বইটার পাতা উল্টালো। তার সামান্য ভয় ভয় লাগছে। চাদর গায়ে মানুষটাকে দেখে কিছুক্ষণের জন্য হলেও মনে হয়েছিল বিরাটনগরের ইমাম সাহেব। সেই মানুষটাও ছিল মতির মতো ছোটখাটো। আনিস গিয়েছে মিঠাপুরে। বিরাটনগর থেকে মিঠাপুরের দূরত্ব 7 মাইল। গ্রামের হিসেবে 2 ক্রোশের সামান্য বেশি। বর্ষাকালে যাতায়াত ব্যবস্থা ভালো, ইঞ্জিনের নৌকো চলে। সমস্যা হয় শীতের সময়। শুকিয়ে যাওয়া বিলের ভেতর দিয়ে হাঁটা পথ। গ্রামের মানুষদের জন্য হাঁটা কোনো ব্যাপার না। তারা মাইলের পর মাইল নির্বিকার ভঙ্গিতে হাঁটতে পারে। আনিস পারে না, তার কষ্ট হয়, পা ফুলে যায়। সাইকেল চুরি যাওয়াতে তার খুবই কষ্ট হচ্ছে। সে অনেকবারই ভেবেছে এমন গভীর গ্রামে রোগী দেখতে যাবে না। রোগীদের হাসপাতালে আসার ব্যাপারে উৎসাহিত করতে হবে। হাসপাতালের ব্যাপারে এখনো গ্রামের মানুষদের ভেতর প্রবল ভীতি কাজ করছে। হাসপাতালে যাওয়া মানে সবার কাছ থেকে বিদায় নিয়ে যাওয়া। তাদের হিসেবে হাসপাতাল থেকে জীবিত ফিরে আসার সম্ভাবনা শূন্য। ডাক্তার বাড়িতে নিয়ে আসার পেছনে আরেকটি মানসিকতা কাজ করে, ক্ষমতা প্রতিপত্তি জাহির করার মানসিকতা। হে গ্রামবাসী, তোমরা দেখো, পাশ করা এমবিবিএস ডাক্তার বাড়িতে নিয়ে এসেছি। আনিস যে রোগী দেখতে যাচ্ছে তার বয়স অল্প, 11-12 বছরের কিশোর, নাম কাদের। হঠাৎ তার শরীর ফুলে গেছে, কথা বলতে পারছে না, কাউকে চিনতে পারছে না। অন্য ডাক্তার তার চিকিৎসা করছিলেন। চিকিৎসায় কোনো ফল হয়নি, বরং রোগীর অবস্থা আরো খারাপ হয়েছে। সেই ডাক্তার শেষ কথা বলে এসেছেন, রোগী ঢাকায় নিতে হবে। রোগীর আত্মীয় স্বজন রোগীকে ঢাকায় নিতে প্রস্তুত, কিন্তু শেষ চিকিৎসা হিসেবে আনিসকে দেখাতে চায়। অল্প বয়স্ক গম্ভীর ধরনের এই ডাক্তার সম্পর্কে নানান কথা শোনা যায়। এই ডাক্তারের সাইকেলের ঘন্টা নাকি আজরাইল সহ্য করতে পারে না। আজরাইলের কানে যন্ত্রণা হয়, সে দূরে সরে যায়। মরণাপন্ন রোগী বিছানায় উঠে বসে চিকন গলায় বলে, কই মাছের সালুন দিয়া ভাত খামো। রোগীর বাড়ির কাছাকাছি পৌঁছার পর রয়্যাল বাজারের এমবিবিএস ডাক্তার সাইফুদ্দিন সাহেবের সঙ্গে আনিসের দেখা হলো। সাইফুদ্দিন সাহেব মোটরসাইকেলে করে এসেছেন। মোটরসাইকেলের ক্যারিয়ারে ডাক্তারি ব্যাগ নিয়ে তার অ্যাসিস্ট্যান্ট বসা। অ্যাসিস্ট্যান্টের মুখ গম্ভীর। তাকে রোগী দেখার জন্য আনা হয়েছে। তিনি আনিসকে দেখে ভুরু কুঁচকে ফেললেন। মোটরসাইকেল দাঁড় করিয়ে আনিসকে হাতের ইশারায় একপাশে নিয়ে গেলেন। গোপন কিছু কথা বলবেন। এসব গোপন কথা রোগীর বাড়ির যে দুজন আনিসকে নিয়ে আসছে তাদের শোনানো যাবে না। সাইফুদ্দিন সাহেব গলা নামিয়ে বললেন, রোগী দেখার কিছু নয়, শেষ অবস্থা। ডাক্তার শিলপাটায় বেটে শরীরে মাখিয়ে দিলেও কিছু হবে না। আনিস বলল, হয়েছে কি? পানি এসে শরীর ফুলে গেছে, শ্বাসনালীও ফুলে প্রায় বন্ধ হয়ে গেছে, ঘর ঘর শব্দ হচ্ছে। রাতটা টিকবে না। ভিজিটের টাকা নিয়ে দ্রুত চলে আসবেন। অঞ্চলটা খারাপ, ডাক্তারের উপস্থিতিতে রোগী মারা গেলে খবর আছে। আনিস চুপ করে রইল। সাইফুদ্দিন সাহেব গলা আরো নামিয়ে এনে বললেন, ভিজিটের টাকা নিয়ে এরা ঝামেলা করে নাই। 200 টাকা ভিজিট চেয়েছিলাম, দিয়েছে। মোটরসাইকেলের তেলের খরচ দিয়েছে, আর আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়েছে 20 টাকা। তাদের পয়সা করি আছে। আনিস বলল, চিকিৎসা কি করেছেন? সাইফুদ্দিন সাহেব বিরক্ত গলায় বললেন, চিকিৎসার কিছু নাই।
আপনি যান, দেখলেই বুঝবেন। এখন একমাত্র চিকিৎসা দৌড়াদৌড়ি। একটা স্যালাইন দিতে পারলে ভালো হতো। গ্রামের মানুষ স্যালাইন দেওয়াটা বড় চিকিৎসা মনে করে। স্যালাইন দিলাম না, 1.5-2 ঘন্টা সময় দরকার। এর মধ্যে যদি রোগী মরে যায়, আত্মীয় স্বজনরা বলবে ভুল চিকিৎসায় মরে গেছে। কি দরকার? রোগীর বাড়ি থেকে কান্নার শব্দ আসছে, মেয়েরা কাঁদছে, বোঝাই যাচ্ছে রোগী মারা গেছে। গ্রাম অঞ্চলে মৃত্যু শোকের প্রাথমিক প্রকাশ অসম্ভব তীব্র। নিকটজনরা মাটিতে গড়াগড়ি করতে করতে বুক ফাটা আর্তনাদ করতে থাকেন। আনিস থমকে দাঁড়িয়ে গেল। এই অবস্থায় রোগীর বাড়িতে না ঢোকাই ভালো। আনিস পকেটে হাত দিয়ে সিগারেট বের করলো। তার সিগারেট খাবার অভ্যাস ছিল না। গ্রামে এসে এই অভ্যাস হচ্ছে। যত দিন যাচ্ছে অভ্যাস তত বাড়ছে। বৃদ্ধ এক ভদ্রলোক লাঠিতে ভর দিয়ে এগোচ্ছেন, লুঙ্গি পরা, খালি গা। কিন্তু তার এগিয়ে আসার ভঙ্গিতেই মনে হচ্ছে অতি প্রতাপশালী একজন। রোগীর দাদা বা এই স্থানীয় হবেন। ডাক্তার সাহেব না? জি। আপনার অনেক সুনাম শুনেছি। আমার আফসোস আপনার এরা শেষ সময় এনেছে। আপনি গিয়ে রোগীর কাছে বসেন। লোকজনরে বলতে পারবো নাতির চিকিৎসার ত্রুটি হয় নাই। তার মৃত্যুর সময়ও বড় একজন ডাক্তার তার বিছানার পাশে বসাইয়া রাখছিলাম। আনিস হাতের জ্বলন্ত সিগারেট ফেলে দিয়ে বলল, চলুন। মৃত্যু ঠেকানো সম্ভব না, কিন্তু মৃত্যুকে সহনীয় করার চেষ্টা একজন ডাক্তারকে করতে হয়। ঘরভর্তি মানুষ, খাটের ওপর রোগী পড়ে আছে। নিঃশ্বাস নিতে তার ভয়ঙ্কর কষ্ট হচ্ছে। ঘর ঘর শব্দ হচ্ছে। মনে হচ্ছে ট্রেসেক্টমি করতে হবে। ফুসফুসে অক্সিজেন ঢোকার ব্যবস্থা করতে হবে। এখনই করতে হবে, দেরি করা যাবে না। আনিস দ্রুত চিন্তা করছে, অ্যালার্জিক কোনো রিয়াকশন কি? মাঝে মাঝে অ্যালার্জি ভয়াবহ আকার ধারণ করে। অ্যালার্জির কারণে শরীরে এইভাবে পানি আসতে পারে, পারে না। কোনো সাইড এফেক্ট কি? শরীরের পানি বের করার ব্যবস্থা করতে হবে। তবে সবার আগে যা দরকার তা হলো ছেলেটার নিঃশ্বাস নেবার ব্যবস্থা করা। অ্যালার্জির চিকিৎসা করে শ্বাসনালীর খোলাটা একটু যদি কমানো যায়। শেষ চেষ্টা ট্রেসেক্টমি। ইস, যদি অক্সিজেনের বোতল থাকতো। আনিস বলল, ঘর খালি করে দিন, গরম পানি দিন, একটা বড় চামচ আনুন। আনিস তার ভেতরে এক ধরনের উত্তেজনা অনুভব করছে। তার মনে হচ্ছে স্কুলের স্পোর্টস হচ্ছে। 100 মিটার দৌড়ে সে নাম দিয়েছে। রেফারি হুইসেল দেবার সঙ্গে সঙ্গে তাকে প্রাণপণে দৌড়তে হবে। তার সঙ্গে যে দৌড়াবে তার নাম মৃত্যু। দৌড়ে মৃত্যুকে হারাতে হবে। একজন মহিলা গরুর মতো বড় বড় চোখে আনিসের দিকে তাকিয়ে আছেন। একটু পরপর তিনি কেঁপে কেঁপে উঠছেন। ডাক্তারের মনে হলো উনি ছেলের মা। অসংখ্য মহিলার মধ্যেও রোগীর মাকে সবসময় আলাদা করা যায়। আনিস মহিলার দিকে তাকিয়ে বলল, আমি রোগীর গলায় ফুটো করব, ভয় পাবেন না, এছাড়া অন্য উপায় নেই। মহিলা পাথরের মতো স্তব্ধ হয়ে গেলেন। 2 ঘন্টার মতো সময় পার হয়েছে। রোগীর দাদা উঠোনে জলচকিতে বসে তামাক খাচ্ছিলেন। তাকে একজন দৌড়ে এসে বলল, কাঁধে ভালো আছে, শ্বাসকষ্ট কমেছে, পানি খাইতে চায়। বৃদ্ধ বললেন, ডাক্তার সাহেব কি করতেছে? উনি সিগারেট ধরাইছেন, বারান্দার খাড়াইয়া সিগারেট খাইতেছেন। বৃদ্ধ বললেন, আমারে অজুর পানি দাও। অজু কইরা 2 রাকাত শুকরানা নামাজ পড়ব। 2টা গরু জবেহ কইরা মেহমানি দাও। আমার মানত ছিল। আরেকটা কথা, ডাক্তার সাহেবরে ভিজিটে টাকা দিবা না। এটাতে উনার অপমান হবে। বৌমারে বলো ডাক্তারের পা ছুঁইয়া যেন সালাম করে। বৃদ্ধ হঠাৎ কাঁদতে শুরু করলেন। নবনী, কখন এসেছ? নবনী বই হাতে উঠে দাঁড়ালো। প্রশ্নের জবাব দিল না। কিছু প্রশ্ন আছে, জবাব দিতে হয় না। প্রশ্নকর্তা জবাব পাবার আশায় প্রশ্ন করেন না। আনিসের এই প্রশ্নটাও সেই গোত্রের। জবাব দিলে ক্ষতি নেই, না দিলেও ক্ষতি নেই। আনিস বলল, মিঠাপুর বলে একটা জায়গায় রোগী দেখতে গিয়েছিলাম। রোগীর অবস্থা খুবই খারাপ। ওরা আমাকে রেখে দিতে চেয়েছিল, ভাগ্যিস থাকিনি। নবনী বলল, রোদে পুড়ে তুমি তো দেখে ঝলসে গেছো।
আনিস আস্তে আস্তে বলল, তুমি খুব সুন্দর হয়েছ, চুল কেটেছ, তাই না? হুম। পথে অসুবিধা হয়েছে? একা একা আসো কেন? কাউকে সঙ্গে নিয়ে এলেই হয়। এমন তো নয় যে তোমাদের বাড়িতে মানুষের অভাব। লাবণী হালকা গলায় বলল, একা আসিনি তো। রবীন্দ্রনাথ ঠাকুর নান্দাইল রোড স্টেশন পর্যন্ত সঙ্গে ছিলেন। আমি তোমার এখানেই নিয়ে আসতে চেয়েছিলাম, রাজি হননি। আনিস অবাক হয়ে তাকিয়ে রইল। লাবণী গম্ভীর গলায় বলল, ওনার মাথায় হঠাৎ করে গান এসে গেল বলে আমিও জোর করিনি। গানের একটা লাইনই এসেছে, অন্য লাইনগুলো আসেনি। লাইনটা হলো, আলো ভাঙার এই আলো। লাইনটা সুন্দর না? আনিস বলল, কিছুই বুঝতে পারছি না। কার সঙ্গে তোমার দেখা? কোন রবীন্দ্রনাথ? জোড়াসাঁকোর রবীন্দ্রনাথ, কবিগুরু। আনিসের মুখের হতভম্ব ভাব আরো প্রবল হল। নবনী হঠাৎ খিলখিল করে হেসে উঠে বলল, তুমি এমন কাঠখোট্টা হয়ে যাচ্ছ কিভাবে? ঠাট্টা বুঝো না? ঠাট্টা করছিলাম। ঠাট্টা করছিলে? ইয়েস ডাক্তার সাহেব। তোমার চোখ মুখ শক্ত হয়ে যাচ্ছে, মনে হয় তুমি রেগে গেছো। না, রাগই নেই। তোমার মধ্যে ঠাট্টা করার প্রবণতা আছে, এটা ভুলেই গিয়েছিলাম। তোমার ঠাট্টাগুলো অন্যরকম, হঠাৎ শুনলে ধাক্কার মতো লাগে। নবনী বলল, গোসল করে এসো, খেতে বসবো। আমার খিদে চলে গিয়েছিল, আবার ফিরে এসেছে। এখন যদি চলে যায় আর ফিরে আসবে না। আচ্ছা শোনো, তোমাদের এখানকার ইমাম সাহেব নাকি ভূত হয়ে লোকজনদের ভয় দেখাচ্ছেন। মতিকে শুনলাম তাড়া করে পুকুরে নিয়ে ফেলেছে, সে আমাকে বলছিল। আনিস চুপ করে রইল। নবনী বলল, হ্যাঁ না, একটা কিছু বলো। আনিস বলল, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। তোমাকে উনি কখনো তাড়া করেননি? না, এই প্রসঙ্গটা থাক। থাকবে কেন? সব আলাপ একসঙ্গে করে ফেললে কিভাবে? কিছু তোলা থাক। থাক, তোলা থাক। লাবণীর ঘুম পাচ্ছে। সে হাই তুলতে তুলতে বলল, তোমার টেবিলের ড্রয়ারে দেখলাম একটা মেয়ের কয়েকটা ছবি। খুবই সুন্দর মেয়ে। সে কে? জহির খাঁ সাহেবের ভাস্তি। তোমার ড্রয়ারে তার ছবি কেন? চেয়ারম্যান সাহেব মেয়েটার বিয়ে দিতে চান, আমাকে পাত্র খুঁজতে বলেছেন। এইসব ছবি পাত্রপক্ষকে দেবার জন্য। এই মেয়ের পাত্র খোঁজার দরকার কি? পাত্ররাই তাকে খুঁজবে। তা ঠিক। খাওয়া দাওয়া শেষ করে উঠতে উঠতে রাত 11টা বেজে গেল। আনিস বলল, টায়ার্ড হয়ে এসেছো, শুয়ে পড়ো। আজ গরম কম আছে, ভালো ঘুম হবে। এই কদিন প্রচন্ড গরম পড়েছিল। তুমি তো আবার গরম একেবারেই সহ্য করতে পারো না। রমণী বলল, আমি শীতও সহ্য করতে পারি না, দুটাই আমার অসহ্য। তবে গরমটা বেশি অসহ্য। তোমাদের এখানে মশা কেমন? মশা নেই। তাহলে মশারি খাটাবে না। মশারির ভিতরে আমার দম বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে পারি না। বেশ তো, মশারি খাটাবো না। তোমার কাছে আরেকটা অনুরোধ আছে। কি অনুরোধ? আগে বলো, অনুরোধ শুনে রাগ করবে না। আনিস বিস্মিত হয়ে বলল, এমন কি অনুরোধ আছে শুনে রাগ করতে পারি? রাগ করার সম্ভাবনা আছে বলেই তো বলছি। বলো, রাগ করবে না। রাগ করবো না। নবনী ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, অনুরোধটা হচ্ছে, আমি একা ঘুমোতে যাব, দুজন আলাদা শুবো। আনিসের মনে হলো নবনী ঠাট্টা করছে। সে বিচিত্র ধরনের ঠাট্টা করে, তার এই কথাটাও ঠাট্টা। আনিস যখন বলবে, আচ্ছা আলাদা খাটে ঘুমাও, তখন নবনী খিলখিল করে হেসে উঠবে। নবনী বলল, গম্ভীর হয়ে আছো কেন? কিছু বলো। আনিস বলল, কোনো সমস্যা নেই, আলাদা খাটে ঘুমাও। নবনী বলল, থ্যাংক ইউ। তাকে দেখে মনে হলো সে এক ধরনের টেনশন বোধ করছিল। এখন আর সে টেনশন নেই, সে নিশ্চিত বোধ করছে। নবনী বলল, রাতে ঘুমোতে যাবার আগে আগে আমি হালকা লিকার দিয়ে 1 কাপ চা খাই, তুমি খাবে? আনিস বলল, না।
নবনী বলল, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি আমার উপর রাগ করেছো। রাগটা চেপে আছো। আমি রাগ করিনি। তুমি এই খাটে শো, আমি পাশের ঘরে আছি। ওই ঘরে তো ফ্যান নেই, ঘুমোবে কিভাবে? আমার অভ্যাস আছে। নবনী বলল, রাতে দুঃস্বপ্ন দেখে যদি চিৎকার করতে থাকি, তুমি কিন্তু ধাক্কা দিয়ে আমার ঘুম ভাঙাবে। দুঃস্বপ্ন কি রোজ রাতেই দেখো? হ্যাঁ, আজ যে দেখবো এটা প্রায় নিশ্চিত। আজ হয়তো দেখবো ইমাম সাহেব আমাকে তাড়া করছেন। আনিস বলল, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাও, ঘুম গাঢ় হবে, স্বপ্ন দেখবে না। নবনী ওষুধ খেয়ে সহজ গলায় বলল, ঘুম না আসা পর্যন্ত এসো, কিছুক্ষণ গল্প করি। আনিস বলল, বেশ তো, গল্প করো। তুমি কি কিংবদন্তি ডাক্তার হয়ে গেছো? লোকজন তোমাকে নিয়ে নতুন কোনো গল্প বানিয়েছে? নাম কি এখনো সাইকেল ডাক্তার আছে? সাইকেল নেই, সাইকেল ডাক্তারের নাম থাকার তো কথা না। আনিস কিছু বলল না। নবনী বলল, আমি বড় মাছ রান্না করা শিখেছি। একদিন বড় মাছ আনিও তো, রান্না করে খাওয়াবো। আচ্ছা। রান্না শিখেছি তোমার মার কাছে। ও, বলতে ভুলে গেছি, এখানে আসার আগে তোমার বাবা মার সঙ্গে দেখা করে এসেছি। তারা ভালো আছেন, তবে দুজনের মধ্যে আবার ঝগড়া হয়েছে, কথা বন্ধ। তোমার বাবা বাসায় খাচ্ছেনও না, হোটেল থেকে খেয়ে আসছেন। আনিস বলল, এটা নতুন কিছু না। নবনী বলল, ওনাদের ঝগড়া মানবিমান আমার কিন্তু খুব পছন্দ। তোমার সঙ্গে নিশ্চয়ই আমার এরকম মজার ঝগড়া হবে না। আনিস বলল, তা হবে না, আমি তাদের মতো না। তুমি কি রকম? একটু আলাদা। কিরকম আলাদা? আনিস জবাব দিল না। তার সিগারেট খেতে ইচ্ছা করছে। নবনীর সামনে সিগারেট খাওয়া যাবে না। সে উঠে পড়ল। নবনী বলল, কোথায় যাও? তুমি ঘুমানোর চেষ্টা করো, আমি একটা সিগারেট খেয়ে আসি। আমার সামনেই খাও, কিচ্ছু হবে না। আনিস বলল, না। নবনীর দুঃস্বপ্নটা শুরু হয়েছে। শুরুটা সুন্দর। ঘুমের মধ্যেই নবনী বুঝতে পারছে এই সুন্দরের শেষটা ভালো না, শেষটা ভয়ঙ্কর। শেষটা সে আন্দাজও করতে পারছে। নবনী হাঁটছে রেল লাইনের স্লিপারে পা রেখে রেখে। সামনেই ব্রিজ, যাচ্ছে ব্রিজের দিকে। চারদিক খুব সুন্দর, সবুজে সবুজ হয়ে আছে। বন জঙ্গল ঝোপঝাড় কিচ্ছু নেই। বৃষ্টি আটকে যাচ্ছে না। আকাশ দেখা যাচ্ছে, সেই আকাশের রঙও হালকা সবুজ। নবনী বুঝতে পারছে ব্রিজের ওপর ওঠা মাত্রই দুঃস্বপ্ন শুরু হবে। উল্টো দিক থেকে ট্রেন আসতে শুরু করবে। সে তখন না পারবে ব্রিজ থেকে লাফ দিয়ে নিচের নদীতে পড়তে, না পারবে রেল লাইনে দাঁড়িয়ে থাকতে। সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে এক্ষুনি ট্রেনের লাইন থেকে সরে দাঁড়ানো। সেটাও সম্ভব না। স্বপ্নে স্বাধীন ইচ্ছা বলে কিছু নেই। স্বপ্ন হলো পরিপূর্ণ সমর্পণ। যিনি স্বপ্নে তাকে নিমন্ত্রণ করছেন, তিনি নবনীকে অবশ্যই ব্রিজে নিয়ে তুলবেন, মাঝামাঝি পর্যন্ত হাঁটিয়ে নিয়ে যাবেন। তারপর উল্টো দিক থেকে কোনো এক আন্তনগর ট্রেন ছেড়ে দেবেন। সেই ট্রেন দিগন্ত কাঁপিয়ে ঝড়ের গতিতে আসতে শুরু করবে। স্বপ্নের নিঃসঙ্গ জগতে তাকে রক্ষা করার কেউ থাকবে না। নবনী এখনো ব্রিজ পর্যন্ত পৌঁছায়নি। তার আগেই সে ঘুমের মধ্যে ব্যাকুল হয়ে কাঁদতে লাগলো, আমাকে বাঁচাও, প্লিজ আমাকে বাঁচাও। ট্রেনের শব্দ পাওয়া যাচ্ছে। নবনী ছটফট করছে। তার ঘুম ভাঙানোর জন্য কেউ আসছে না।